আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা হিসাব বিজ্ঞানের একটি অন্যতম গুরুত্বপূর্ণ আহ, অংশ, সেটি হচ্ছে বিভিন্ন হিসাবসমূহকে চিনা। তো আজকে আমরা সম্পদসমূহ এবং দায়সমূহকে চিনব। আসলে তোমরা যারা হিসাব বিজ্ঞান পড়তেছো তোমরা অলরেডি জানো আমাদের বিভিন্ন হিসাবগুলোকে আইডেন্টিফাই করা এটা খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি এখানেই আইডেন্টিফাই করতে না পারো তাহলে খুবই ঝামেলায় পড়তে হয়। তো আসলে এগুলো যে একেবারে মুখস্থ করলেই হয়ে যাবে ব্যাপারটা আসলে এমন নয়। কারণ এই হিসাবগুলো আমরা পড়তে পড়তে প্র্যাকটিস করতে করতে একটা সময় এগুলো আয়ত্ত চলে আসে। এগুলো আলাদা করে মুখস্থ করার কোনো দরকার নাই। তো প্রথমে আমরা চলতি সম্পদগুলো দেখব, যেমন হাতে নগদ, নগদ তহবিল, নগদ উদ্বৃত্ত, নগদ, ব্যাংক জমা, ব্যাংক জমার উদ্বৃত্ত কিংবা ব্যাংক জমার ডেবিট উদ্বৃত্ত। তবে জেনে রাখা প্রয়োজন, যদি কখনো ব্যাংক জমার ক্রেডিট উদ্বৃত্ত থাকে তাহলে সেটি কিন্তু চলতি দায় হবে। তারপর আমরা দেখতে পাচ্ছি যেখানে প্রাপ্য হিসাব, দেনাদার, বিক্রয় খতিয়ানের জের, পাওনা। এই প্রাপ্য হিসাবে সেটি হচ্ছে আসলে আধুনিক নাম, যেটাকে ইংরেজিতে বলা হয় অ্যাকাউন্টস রিসিভেবল। আর সনাতন নামটা হচ্ছে দেনাদার বা ডেবিটর, বিক্রয় খতিয়ানের জের কিংবা পাওনা। এখন একটা জিনিস, এখানে যদি পাওনা না থাকে দেনা থাকতো তাহলে সেটি কিন্তু প্রদেয় হিসাব হতো, অর্থাৎ প্রাপ্য হিসাব, দেনাদার আর পাওনা দুটো কিন্তু ভিন্ন নাম। হুম, আবার বলি, যদি দেনা থাকতো সেটি হয়তো প্রদেয় হিসাব, যেটা চলতি দায় বলতাম আমরা। তারপর আসছে প্রাপ্য নোট বা প্রাপ্য বিল। প্রাপ্য হিসাব বলতে যার কাছে আমরা টাকা পাই, বা কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান হতে পারে, আর ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান যখন আমাদেরকে স্বীকৃত বিলের মাধ্যমে টাকাটা প্রদানের নিশ্চয়তা প্রদান করে সেটিকে আমরা বলি প্রাপ্য নোট বা প্রাপ্য বিল। সেখানেও এই প্রাপ্য নোটটা আসলে আধুনিক নাম ইউজ করা হয়, প্রাপ্য বিলটা সনাতন নাম অনুযায়ী ইউজ করা হয়। সমাপনী মজুত পণ্য আসতে পারে, সেটি আমাদের চলতি সম্পদ। সমাপনী মণিহারি, মণিহারি মজুদ বা সাপ্লাইস মজুদ। আর সকল ধরনের অগ্রিম খরচ বা অগ্রিম ব্যয়কে আমরা চলতি সম্পদ বলবো। যেমন এখানে আমি কিছু উদাহরণ দিয়েছি: অগ্রিম বেতন, অগ্রিম ভাড়া, অগ্রিম বিমা, অগ্রিম বিমা স্যালামি, অগ্রিম শিক্ষানবিশ ভাতা, অন্যান্য অগ্রিম খরচ। তাছাড়াও আরও খরচ থাকতে পারে। আর সকল ধরনের বকেয়া আয় কিংবা অনাদায় আয়কে আমরা চলতি সম্পদ বলবো। যেমন বকেয়া বিনিয়োগের শোধ, বকেয়া শিক্ষানবিশ স্যালামি, প্রাপ্য শোধ, প্রাপ্য আয়, প্রাপ্য উপভাড়া, প্রাপ্য কমিশন, অন্যান্য বকেয়া আয়। আর যখন খুচরা যন্ত্রাংশের অবচয় বা অবচয় হার দেয়া না থাকে তখন এটিকে চলতি সম্পদ ধরতে হবে। চালানি কারবারের প্রতিনিধির নিকট প্রাপ্য, সেটি আমাদের চলতি সম্পদ। যখন কোনো ঋণ আমরা প্রদান করি, অর্থাৎ প্রদত্ত ঋণ, সেটি কিন্তু চলতি সম্পদ। আর শুধু ঋণ, সেটি অবশ্যই দায়। বিলম্বিত বিজ্ঞাপন বা অগ্রিম বিজ্ঞাপন, সেটি চলতি সম্পদ। কোনো স্বল্পমেয়াদী বিনিয়োগ থাকলে সেটিও চলতি সম্পদ। তারপর আমরা স্থায়ী সম্পদগুলো নিয়ে আলোচনা করব, যেটির কার্যকারিতা আসলে কয়েক বছর ধরে থাকে। এখানে আমরা মোস্টলি এই সম্পদগুলো দেখতে পাই বিভিন্ন অঙ্কের ভিতরে। যেমন স্পর্শনীয় স্থায়ী সম্পদগুলো রয়েছে কলকদে যন্ত্রপাতি, ভূমি অথবা দালান কোঠা, আসবাবপত্র, মোটর গাড়ি, ডেলিভারি ভ্যান, অফিস সরঞ্জাম, ইজারা সম্পত্তি। আর যখন খুচরা যন্ত্রাংশের অবচয় হার দেয়া থাকবে বা অবচয় দেয়া থাকবে তখন বুঝতে হবে এটি একটি স্থায়ী সম্পদ। তারপর অস্পর্শনীয় কিছু স্থায়ী সম্পদ রয়েছে, যেমন কপিরাইট বা গ্রন্থস্বত্ব, ট্রেডমার্ক, প্যাটেন্ট, সুনাম, লাইসেন্সিং অ্যান্ড ফ্র্যাঞ্চাইজিং। এখন এখানে যদিও আমরা এগুলো সবার মুখস্থ করে ফেলে,
আসলে এই যে কপিরাইট এবং প্যাটেন্টের মধ্যে সূক্ষ্ম একটা পার্থক্য হচ্ছে, কপিরাইটটা বলতে বোঝায় যেটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি, কোনো লেখা, গান, উপন্যাস, সেটা হতে পারে, সেটা যেন কেউ কপি করতে না পারে, কোনো বই, পুস্তক কিংবা কারো গানের সুর। আর প্যাটেন্ট বলতে বোঝায় কোনো আবিষ্কার, যেমন আমি একটা কোনো ডিভাইস আবিষ্কার করলাম, কিংবা আমরা জানি কম্পিউটারের আবিষ্কারকের নাম উনি, বা কোনো একটা প্রোডাক্ট যখন আবিষ্কার করা হয় এটার উপর যে ওই ইনভেন্টরের বা আবিষ্কারকের যে অধিকার সেটাকে প্যাটেন্ট বলা হয়। আর কোনো সৃষ্টিকর্মের উপর যে ওই আহ, সৃষ্টি যে করে তার যে অধিকার সেটাকে আসলে কপিরাইট বা গ্রন্থস্বত্ব বলা হয়। ট্রেডমার্ক বলতে এমন একটা চিহ্ন যেটা দ্বারা আমরা আসলে একটা বিশিষ্ট পণ্য বা বিশিষ্ট কোম্পানি, বিখ্যাত কোম্পানিকে আইডেন্টিফাই করতে পারি। তারপর সুনাম, লাইসেন্সিং অ্যান্ড ফ্র্যাঞ্চাইজিং, এই দুটি হচ্ছে আসলে বড় কোনো কোম্পানি থেকে যদি কোনো ব্রাঞ্চ কেউ খুলতে চায় বা তাদের প্রোডাক্ট স্যাম্পল বা তাদের বিজনেস সিস্টেমটাকে অনুযায়ী নতুন করে একটা ব্রাঞ্চ খুলতে চায়, তখন তাদের কাছ থেকে আসলে পারমিশন নিতে হয়। সেগুলো হচ্ছে আসলে লাইসেন্সিং অ্যান্ড ফ্র্যাঞ্চাইজিং। সম্পদের ভিতরে আরেকটা আলাদা টপিক হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ। যেমন বিনিয়োগ থাকতে পারে, কোনো পার্সেন্টেজ দিয়ে বিনিয়োগ থাকতে পারে, সঞ্চয়পত্র ক্রয়, সরকারি সঞ্চয়পত্র ক্রয়, সেগুলো হচ্ছে আলাদা টপিক হবে যে দীর্ঘমেয়াদী বিনিয়োগ। এখন আসো আমরা বিভিন্ন ধরনের দায়গুলোকে আইডেন্টিফাই করি। যেমন এখানে রয়েছে প্রথমে চলতি দায়। চলতি দায়ের ভিতরে প্রথমে যদি আমরা বলি পাওনাদার, বা এটার সনাত আধুনিক নাম হচ্ছে প্রদেয় হিসাব, অ্যাকাউন্টস পেয়েবল, আর সনাতন নাম ছিল ক্রেডিটর, ক্রয় খতিয়ানের জের কিংবা দেনা। এখানে বুঝতে হবে যে পাওনাদার এটার অপর নাম হচ্ছে দেনা। আবার যখন আমরা কাউকে নিশ্চয়তা দেই স্বীকৃত বিলের মাধ্যমে, তখন আসলে এটা প্রদেয় হিসাব না বলে এটাকে বলবো আমরা প্রদেয় নোট বা প্রদেয় বিল। আর ব্যাংক জমাতিরিক্ত, সেটি একটি দায়, অর্থাৎ আমি যদি ব্যাংকে জমার অতিরিক্ত উত্তোলন করি সেটিকে দায় বলা হবে, চলতি দায়। অথবা ব্যাংক জমার ক্রেডিট উদ্বৃত্ত, সেটাকেও চলতি দায় বলা হবে। সকল ধরনের বকেয়া ব্যয় বা প্রদেয় ব্যয়, বকেয়া ব্যয়কে আমরা প্রদেয় ব্যয় বলতে পারি। যেমন বকেয়া ভাড়া, প্রদেয় ভাড়া, বকেয়া বেতন, প্রদেয় বেতন, বকেয়া মজুরি, বকেয়া ঋণের শোধ, বন্ধকি ঋণের বকেয়া শোধ, বকেয়া ব্যাংক ঋণের শোধ, বকেয়া ব্যাংক জমাতিরিক্তের শোধ, বকেয়া প্রদেয় নোটের শোধ, বকেয়া অফিস খরচ, বকেয়া শিক্ষানবিশ ভাতা। এখন এই শিক্ষানবিশ ভাতা সেটি কিন্তু আমাদের জন্য ব্যয়, আর শিক্ষানবিশ স্যালামি সেটি হচ্ছে আমাদের জন্য আয়। প্রদেয় উপযোগ খরচ, বকেয়া কমিশন খরচ ইত্যাদি। তারপর আমরা আসি, কোনো আয় যদি আমরা অ্যাডভান্স পেয়ে যাই, যেটিকে আমরা বলবো অনুপার্জিত আয় বা অগ্রিম আয়, সেগুলো আমাদের জন্য দায় হবে। যেমন অনুপার্জিত সেবায় বা অগ্রিম সেবায়, অগ্রিম শিক্ষানবিশ স্যালামি, অগ্রিম উপভাড়া ইত্যাদি সকল আরও যদি কিছু থাকে, কোনো আয় যদি আমরা অগ্রিম পেয়ে যাই যেটা আমরা এখনো উপার্জন করিনি, সেটি আমাদের জন্য হবে চলতি দায়। তারপর আমরা আলোচনা করব স্থায়ী দায় বা দীর্ঘমেয়াদী দায়। যে কোনো ঋণ, সেটি যদি প্রদত্ত ঋণ না হয়, শুধু প্রদত্ত ঋণ হবে, সেটা আমাদের জন্য সম্পদ। আর যে কোনো ঋণ সেটা অবশ্যই দীর্ঘমেয়াদী দায়। কোনো পার্সেন্টেজ দিয়ে যদি ঋণ থাকে সেটি দীর্ঘমেয়াদী দায়। ঋণপত্র দীর্ঘমেয়াদী দায়, বন্ধকি ঋণ দীর্ঘমেয়াদী দায়, কোনো ব্যাংক ঋণ দীর্ঘমেয়াদী দায়, কিংবা পার্সেন্টেজ দিয়ে যদি থাকে ব্যাংক ঋণ, সেটাও দীর্ঘমেয়াদী দায়, ডিবেঞ্চার। আসলে এই ব্যাপারগুলো অনেক বেশি বেশি এগুলো পড়তে হবে এবং বারে বারে প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। তা না হলে কিন্তু এগুলো আইডেন্টিফাই করা কঠিন হয়ে যায়। আর এগুলো আইডেন্টিফাই করতে কঠিন হলেই তখন আমাদের যেটা হয়, আহ, আমি কোনটা সম্পদ কোনটা দায়, এগুলো আসলে আমি যদি চিহ্নিত করতে না পারি, অনেকাংশে আমরা জাবেদা পারবো না। আর জাবেদা না পারলে পরবর্তী ধাপগুলো আমাদের জন্য দুরূহ হয়ে যায়। তো এই ক্লাসে আমরা সম্পদ এবং দায় আলোচনা করলাম। পরবর্তী আরেকটি ভিডিও আমি দিব শীঘ্রই, সেখানে আমরা সকল ব্যয়
সকল আয় এবং মালিকানা সত্ত্বসমূহ নিয়ে আলোচনা করব। তো তোমরা অবশ্যই পরের ভিডিওটি দেখবে। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।